ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বার ম্যাথ। এই তো না? আচ্ছা, এই জায়গায় একটা হচ্ছে আই বের করতে বলছে। বের করতে বলছে হচ্ছে নিচের সার্কিটে ভিএস, ভি1, আই এর মান নির্ণয় করো, তাই না? ভিএস, ভি1 এবং আই এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে ভিএস এর মানটা বের করার জন্য অনেকেই হয়তো বা সবগুলোর মান বের করে নাই, যেটা আমি খেয়াল করছি। ভিএস, ভি1 এবং আই এর মান বের করতে হবে। যাই হোক, অনেকেই বলতে পরীক্ষায় দিচ্ছ তোমরা 3 জন, একজন হয়তো বা এরকম ভাবে করতে পারো। আমার যতটুকু খেয়াল করছে একজন মানে শুধু ভিএস এর মানটা বের করছে। আচ্ছা, যাই হোক, দেখি কি করছেন। এই জায়গায় কি আছে দেখা যায় যে এখানে দুইটা, আমি এর আগেও বলছিলাম যে কোনো সার্কিটে যদি একটা লোডের মধ্যে বা একটা রেজিস্ট্যান্সের মধ্যে একাধিক কোনো সংখ্যা দেওয়া থাকে, একাধিক কোনো মান দেওয়া থাকে, তাহলে সেই জায়গা থেকে আমরা ম্যাথটা করা শুরু করব। এখানে দেখা যাচ্ছে যে 4 ওহমের মধ্যে দেওয়া আছে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। তো এই 4 ওহমের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গার কারেন্টটা আমরা পাবো না। যদি I4 বের করতে চাই, আই ইকুয়াল কি, ভি ভাগ আর, ভি ছিল 8 আর হচ্ছে 4, আমরা কারেন্ট পাইছিলাম 2 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, তোমরা এটা করছিলে এই পর্যন্ত। এরপরে দেখা যায় যে এই শাখাতে, সম্পূর্ণ শাখাতে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে। যেহেতু এতটুকুর মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, আর এটা এটার সাথে কি একই শাখায় সংযুক্ত, অর্থাৎ সিরিজে আছে, তাহলে এটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমি এটার মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ভি1 এর মানটা আমি কিভাবে পাবো? ভি1 সমান ভি ইকুয়াল আমরা কি জানি, আই ইন্টু আর। আই হচ্ছে আমার 2 আর আর হচ্ছে 2, এই যে 2। তাহলে কত হলো? 4 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, ভি1 পাইলাম আর এই জায়গার আই পাইলাম। আই যদি আমাদেরকে এই জায়গা থেকে বের করতে বলে নাই, কিন্তু আমাদের বলছে ভিএস বের করতে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যে এই জায়গা থেকে এই সোর্সের প্যারালালে এই দুইটা রোধ আছে, এই সোর্সের প্যারালালে এই দুইটা রোধও আছে। এই পাশের এই জায়গাটার ভোল্টেজ পাইছি, এই জায়গাটারও ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ দেওয়া আছে, এই জায়গার ভোল্টেজটা আমরা বের করলাম। তাহলে এই দুইটা ভোল্টেজকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এইটার প্যারালালের ভোল্টেজ এটার ভোল্টেজের সমান হবে না? তাহলে আমি লিখতে পারি ভিএস সমান হচ্ছে ভি4 মাইনাস প্লাস ভি1 সমান হচ্ছে কত? 8 + 4 ইকুয়াল হচ্ছে 12 ভোল্ট। এটাই হচ্ছে আমার ভিএস, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আর এখানে ভি1 বের করছিলাম, এটা একটা অ্যান্সার। এরপরে যেহেতু এটার প্যারালালে এটা আছে, সুতরাং এই শাখার যে ভোল্টেজ, এই শাখারই একই ভোল্টেজ। তাহলে এই শাখার, সম্পূর্ণ শাখার ভোল্টেজ কত? এই সম্পূর্ণ শাখাটার ভোল্টেজ হচ্ছে আমাদের 12 ভোল্ট, অর্থাৎ ভিএস এর ভোল্টেজটাই এই শাখার সাথে সম্পূর্ণ শাখা প্যারালালে আছে, এই শাখার সাথে সম্পূর্ণ শাখা প্যারালালে আছে। এটার যদি 12 ভোল্ট হয়, তাহলে সম্পূর্ণটার যদি 12 ভোল্ট হয়, সম্পূর্ণটা যদি 12 ভোল্ট হয়, তাহলে এই শাখার মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে পাবো? দেখা যাচ্ছে এই সম্পূর্ণ শাখার ভোল্টেজ হচ্ছে 12 আর সম্পূর্ণ শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর 1 4। তাহলে এই পাশের সম্পূর্ণ শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 4। তাহলে এই শাখায় আমি আইটা কিভাবে পাবো? আই ইকুয়াল ভি ভাগ আর, না, এখানে এ পাশের ভি কত? এই যে এখানের যেটা ভি, এই দুই শাখার মিলে যেটা ভি, এই দুই শাখার মিলে ঠিক একই ভি। ভি কত? 12 বের করলাম, তাই না? আচ্ছা, 12। এরপরে হচ্ছে এই দুই শাখার রেজিস্ট্যান্স কত? 3 আর 1 4।
কত বের হয়? 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই যে 3 অ্যাম্পিয়ার বের করলাম, এটা কি এটা দিয়েও প্রবাহিত হচ্ছে, এটা দিয়েও প্রবাহিত হচ্ছে না? অর্থাৎ আই এর মান কত? এই যে 3 অ্যাম্পিয়ার, এটা একটা অ্যান্সার। বুঝতে পারছি। তাহলে আমাদের ভি ওয়ান বের করতে বলছে, বের করলাম। ভিএস বের করতে বলছে, বের করলাম। আই বের করতে বলছে, বের করলাম। কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন? কারো কোনো সমস্যা? ঠিক আছে তো না? আচ্ছা, এরপরে এরপরে তাহলে আজকে নতুন টপিক কাটশপ করবো, তাই না? আচ্ছা, আপনারা নিজে নিজে খাতা নিয়ে বসছেন তো, তাই না? আচ্ছা, আপনারা সবাই ইংলিশে কাটশপ লিখবেন, হ্যাঁ? লেখেন তো, লিখতে পারেন কিনা? কাটশপ, কাটশপ ল লেখেন। এটা তাহলে মুছে দিলাম। কি লিখছেন মানন করেন তো? আচ্ছা, আমি দেখে দেখে লিখি, হ্যাঁ? ভুল হলে তো সমস্যা, তোমাদের ভুল হলে সমস্যা না, আমার ভুল হলে সমস্যা। মিলাই নাও, হ্যাঁ? এল এ হবে না এল ও হবে, কোনটা? এল এ হবে না এল ও হবে? ল বানানে কি হবে? এল ও? আচ্ছা, যাই হোক, কাটশপ। ঠিক আছে। আচ্ছা, কাটশপ বানানটা একটু দেখো তোমরা। এটা মাঝে মাঝে পরীক্ষায় জিগায়, জিজ্ঞাসা করে, হচ্ছে মনে করো যে তোমাদের ভাইভাতেও হতে পারে, তোমাদের পলিটেকনিকের ভাইভাতেও হতে পারে, অথবা চাকরির ভাইভাতেও হতে পারে, অথবা যে কোনো জায়গায় তোমাকে কোনো বড় ভাই বলতে পারে, তুমি তো ডি সার্কিট পড়ছো, বলো তো কাটশপ বানান করো তো। কারণ এটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ? বানানটা হচ্ছে KIRC ডাবল H O ডাবল F। ঠিক আছে। আচ্ছা, এই যে কাটশপ, এই কাটশপের, আচ্ছা, কাটশপ লিখলাম, কাটশপ পড়বো। এখন কাটশপ সম্পর্কে তোমরা কিছু জানো এ পর্যন্ত? কি ধারণা আছে? আচ্ছা, কাটশপ কারেন্ট সূত্র, যেটাকে আমরা কি বলি? KCL। আরেকটা হচ্ছে KVL। এই দুইটাই তো নাকি? একটা হচ্ছে কারশফ কারেন্ট ল, আর একটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। ঠিক আছে। কারশফ কারেন্ট ল, আর একটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। তো কারশফ কারেন্ট ল নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কারশফ কারেন্ট লটাতে কারশফ কি বলছে? এখানে কারশফ কারেন্ট লতে বলা আছে যে একটি পয়েন্ট যেখানে পরিবাহীর সংযোগ আছে, একাধিক পরিবাহীর সংযোগ আছে। ঠিক আছে, এটাকে ধরলাম, এ পাশ দিয়ে ধরলাম I1, যেহেতু কারেন্ট কারেন্ট নিয়ে আলোচনা এখানে, তাই না? এখানে যদি ভি আর এগুলো তো ধরতে পারি না, তাহলে এখানে কি ধরবো? যে এই রাস্তা দিয়ে যেতেছে I1, এই রাস্তা দিয়ে I2, সবগুলো যদি যায় তাহলে বের করবো কোনটা দিয়ে? তাহলে সেটা বের করি। আই এটাকে দেই I3, I4, I5, এটা হচ্ছে I6। তাহলে এখানে এই যে একটা পয়েন্ট ছোট হয়ে গেছে কি?
আচ্ছা, I1, I2, I3, I4, I5, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্টের মধ্যে কিছু সংখ্যক কারেন্ট প্রবেশ করছে, I1, I2 এবং I3, এবং কিছু সংখ্যক কারেন্ট দেখা গেছে I4, I5 এবং I6 বের হয়ে যাচ্ছে, তাই না? কিছু সংখ্যক প্রবেশ করছে, কিছু সংখ্যক বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে প্রবেশ করা এবং বের হয়ে যাওয়ার মধ্যে যে সমীকরণটা সৃষ্টি হবে, এখানে কার্শফ বলতেছে যে এখানে এই পয়েন্টের মধ্যে, কোনো পয়েন্টের মধ্যে, যে কোনো পয়েন্টের মধ্যে, ঠিক আছে, যে কোনো এরকম পয়েন্টের মধ্যে প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের পরিমাণ সমান, ঠিক আছে? যেমন I1 প্লাস I2 প্লাস I3 সমান হচ্ছে I4 প্লাস I5 প্লাস I6। অর্থাৎ এই যে কারেন্টগুলো প্রবেশ করলো, এই যে কারেন্টগুলো বের হয়ে গেল, এই প্রবেশ করা এবং বের হয়ে যাওয়া কারেন্টগুলো কি সমান, কারেন্টগুলো সমান, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কার্শফ বলছে। কার্শফ এক্স্যাক্টলি এটা বলে নাই, কার্শফ এক্স্যাক্টলি বলছে হচ্ছে যে কোনো নোডে বা কোনো বিন্দুতে প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের বীজগণিতিক যোগফল, বের হয়ে যাওয়া বলতে প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া দুটার কথাই বলতেছে, যেটা প্রবেশ করতেছে এবং বের হয়ে যাচ্ছে একটা পয়েন্টের মধ্যে, প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল কি শূন্য, বীজগাণিতিক যোগফল শূন্য। আচ্ছা, বীজগাণিতিক যোগফলটা কিভাবে শূন্য হয়, এখানে তোমরা একটা জিনিস ভাবতে পারো, অথবা না ভাবার জন্য আমি এই লাইনটা লিখছি। সেটা হচ্ছে অনেকে এরকমভাবে বলে যে যেটা প্রবেশ করছে ওটা পজিটিভ, যেটা বের হয়ে যাচ্ছে ওটা নেগেটিভ ধরো, তাহলে হয়ে যায়। যেমন ধরলাম পজিটিভ কি I1, পজিটিভ I2, পজিটিভ I3, যেটা বের হয়ে যাচ্ছে নেগেটিভ I4, নেগেটিভ I5, নেগেটিভ I6 সমান 0। কি বললাম? প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের বীজগণিতিক যোগফল হচ্ছে শূন্য, প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের বীজগণিতিক যোগফল হচ্ছে শূন্য। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু এই লাইন থেকে লিখি নাই, কিভাবে লিখছি? দুইটা সূত্র দিয়ে লিখছি। একটা হচ্ছে প্রবেশকারীটাকে তুমি পজিটিভভাবে নিছো, আর বের হয়ে যাওয়াটাকে হচ্ছে নেগেটিভভাবে নিছো, নেগেটিভ চিহ্ন দিয়ে নিছো। এরপরে ওগুলোর যে বীজগাণিতিক যোগফলটা হলো সেটা হচ্ছে শূন্য। এটা একটা। আরেকটা বললে লিখলাম তোমাদের কি, যে কোনো বিন্দুতে প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের যোগফল মানে শূন্য, মানে যোগফল সমান, প্রবেশকারী এবং বের হয়ে যাওয়া কারেন্টের যোগফল হচ্ছে কি সমান। তাহলে প্রবেশকারী কারেন্ট এটা, আর বের হয়ে যাওয়া কারেন্ট হচ্ছে এটা। তাহলে প্রবেশ করলো যারা, বের হয়ে গেল যারা, তাদের যোগফল শূন্য মানে সমান, এই সমান করে দিছি। এখন পরবর্তী দেখো তো, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যায় না? এটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যায় না? এটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যায়। ঠিক এই লাইন দুইটা হচ্ছে আমাদের কার্শফ কারেন্ট ল। এই লাইন দুটাই হচ্ছে আমাদের কার্শফ কারেন্ট ল। আচ্ছা, আমাদের এতগুলো পয়েন্ট কখনো থাকে না পরীক্ষার মধ্যে। যেমন আমরা অঙ্ক করছি না, যে অঙ্কগুলো করছি এর মধ্যে থেকে দেখা গেছে যে এরকম ভাবে গেছে। মনে করলাম যে এখানে গেছে আমার এপাশে একটা কারেন্ট গেছে, যেটাকে আমি I1 ধরছি বা I2 ধরছি, এপাশে একটা কারেন্ট গেছে, এপাশে এটাকে আমি I1 ধরছি, এটাকে I2 ধরছি, তাই না? তাহলে এখানে আমি এই বিষয়টাকে কিভাবে লিখতে পারবো? এখানে এই যে একটা বিন্দু তৈরি হয়েছে না, এই যে বিন্দুটা তৈরি হয়েছে, এটাকে আমি লিখতে পারি না এরকম ভাবে যে I সমান, এটা প্রবেশকারী কারেন্ট, আর বের হয়ে যাওয়া কারেন্ট হচ্ছে দুইটা। বের হয়ে যাওয়া কারেন্ট কয়টা? দুইটা, I1 এবং I2, আর প্রবেশ করছে হচ্ছে I। তাহলে I সমান লিখতে পারি না যে I1 প্লাস I2? এই কারেন্টটাই তো এদিকে আর এদিকে গেছে নাকি? এই যে এই কারেন্টটা এখানে যে প্রবেশ করছে, এটাই তো এই পাশে আর এই পাশে গেছে। তাহলে আমি লিখতে পারি I সমান I1 প্লাস I2। এই জিনিসটাই হচ্ছে আমাদের কার্শফ কারেন্ট ল। এই জিনিসটাই হচ্ছে আমাদের কার্শফ কারেন্ট ল। কে যেন জয়েন হচ্ছে, আবার দেখি বের হয়ে যাচ্ছে। কারা তারা? কারা এই অপরাধীরা? কারা? এতটুকু কি বুঝতে পারছি আমরা? তাহলে আগত এবং নির্গত কারেন্টের পরিমাণ কি সমান? আগত এবং নির্গত কারেন্টের পরিমাণ সমান, অথবা আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। ঠিক আছে? এই দুইটা বিষয় মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কার্শফ কারেন্ট ল। এটা আমরা কার্শফ শেষ করার পরেই আমরা নোডে ঢুকবো।
নোড অ্যানালাইসিস যেটাকে বলে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসে গেলে যে কাজটা হবে সেখানে পুরোটাই হচ্ছে আমাদের কারশফ কারেন্ট ল এর উপরে। এরপরে আমরা মেশ অ্যানালাইসিস করব। মেশ অ্যানালাইসিসে যে কাজটা হবে পুরোটাই হচ্ছে কেভিএল অর্থাৎ কারশফ ভোল্টেজ ল এর উপরে। আচ্ছা, কারশফ ভোল্টেজ লটা তাহলে কিভাবে কাজ করে? কারশফ কারেন্ট লটা তো জানলাম, তাই না? এটা তো সহজই মনে হলো। এটা তো মনে হয় যে জানা ছিল অনেকেরই। এখন কারশফ ভোল্টেজ লটা আমরা কিভাবে জানবো, কারশফ ভোল্টেজ লটা কিভাবে শিখবো, ওটা কিভাবে কাজ করে, এটা তো একটু দেখা দরকার, তাই না? আচ্ছা, এটা মুছে দেবো। এই পর্যন্ত এতটুকু, এটা হচ্ছে কারশফ কারেন্ট ল। আচ্ছা, কারশফ কারেন্ট ল সম্পর্কে ধারণা আসছে তো সবার, না? আচ্ছা, কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ লতে এখন ভোল্টেজ কোথায়, ভোল্টেজ নিয়ে কাজ হয় বা ভোল্টেজ কোথায় থাকে? অবশ্যই হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের সোর্সে থাকে। আমরা একটা জানি ভোল্টেজ হচ্ছে কোথায় থাকে, সোর্স থাকে, অর্থাৎ ব্যাটারিতে ভোল্টেজ থাকে। ধরলাম এখানে আছে ই, কি আছে, ই ভোল্ট আছে। আর কোথায় ভোল্টেজ থাকে? এখন আমরা এর আগে যেটা কারশফ কারেন্ট লতে দেখলাম, শুধু কিন্তু কোনো রেজিস্ট্যান্স দিই নাই, কোনো ব্যাটারি দিই নাই, কিছুই দিই নাই, শুধু একটা নোড দেখাইছি, নোডের মধ্যে কারেন্ট অর্থাৎ পরিবাহী দিয়ে কারেন্ট বের হচ্ছে আর প্রবেশ করছে, অর্থাৎ আগত কারেন্ট আগত এবং নির্গত হচ্ছে, এতটুকুই দেখাইছে। কারণ কারশফ কারেন্ট লতে এর বেশি এর বাইরে কোনো কিছু নেই। কারণ এটা তো কোনো সোর্সের উপর নির্ভর করে না, কোনো রেজিস্ট্যান্সের উপরও, কোনো লোডের উপরও নির্ভর করে না। যেহেতু এটা হচ্ছে কারশফ কারেন্ট ল, এটা হচ্ছে সাধারণত নোড এবং কতগুলো শাখায় বিভক্ত হচ্ছে সেটার উপরেই নির্ভর করে, ঠিক আছে? আর এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কারশফ ভোল্টেজ ল। এই কারশফ ভোল্টেজ ল হচ্ছে কিসের উপর একটা সোর্স দিলাম যেখানে আমাদের ভোল্টেজ থাকে, বা ব্যাটারি আমরা যেটাকে, যেখান থেকে আমরা ভোল্টেজ সোর্স বলে থাকি। আচ্ছা, একটা ভোল্টেজ সোর্স দিলাম, এরপরে এখানে দিলাম R1, ঠিক আছে? আচ্ছা, এখানে R1 দিলাম, আরেকটা দিলাম, এখানে একটা দিলাম, সিরিজই দিলাম, ঠিক আছে? প্যারালাল কিছু দিলাম না। এখন প্যারালাল দিলাম না কেন? প্যারালাল দিলাম না কেন? প্যারালালে তো ভোল্টেজ সমান, তাই না? সিরিজেই হচ্ছে ভোল্টেজ ড্রপ হয় বা ভোল্টেজ ভাগ হয়ে যায়, তাই না? তাহলে এখানে দেখো, এটাতে যদি ই হয়, এ পাশ দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এই লাইন দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এটা সবগুলো দিয়ে আই প্রবাহিত হচ্ছে না? তাহলে R2 R3। এখন বলতেছে এই যে তোমাদের এই সার্কিটটা বা কারেন্ট চলাচলের যে সম্পূর্ণ পথটা আছে, যেটাকে আমরা সার্কিট বলে থাকি, সার্কিট কাকে বলে? কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ রাস্তাকে কি বলে? সার্কিট বলে, বা কারেন্ট চলাচলের রাস্তা বলে। যাই হোক, এখন এখানে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ কিভাবে ড্রপ হয় বা কিভাবে আমরা কেভিএলটা হিসাব করব। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। যদি আমরা পজিটিভ প্রান্তকে পজিটিভ হিসেবে হিসাব করি, যেটা আমরা যেরকম ভাবে নেব সেরকম ভাবে হবে, তবে আমি যেটা নেব সেটা হচ্ছে এই প্রান্তটা যেহেতু পজিটিভ, প্রবেশ করার প্রান্ত যেহেতু যদি এই রেজিস্ট্যান্স দিয়ে প্রবেশ করে, আমরা যদি মনে করি কারেন্ট এই পাশে প্রবাহিত হচ্ছে, এই যে আই কারেন্টটা আছে, কারেন্ট যদি এখান থেকে বের হয়ে এই পাশে প্রবাহিত হয়, যখন এই লোডের মধ্যে প্রবেশ করবে তখন আমি এই প্রান্তকে পজিটিভ মনে করব, আর যখন এই লোড দিয়ে বের হবে তখন আমি এটাকে বের করব নেগেটিভ মনে করব, নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা দিয়ে প্রবেশ করবে না, এটা নেগেটিভ প্রান্ত, যেহেতু এটা দিয়ে নির্গত হবে বা বের হবে। এটা দিয়ে প্রবেশ করবে, এটা হচ্ছে পজিটিভ, এটা দিয়ে বের হবে, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে এই যে একটা সার্কিট, এই সার্কিটটাকে হিসাব করার জন্য যদি আমি বলি যে কেভিএল ইউজ করছি এই সার্কিটের মধ্যে, কিভাবে কেভিএলটা ইউজ করা হয়? কেভিএল এর সূত্রটাই হচ্ছে যে কোনো সার্কিটের বা কোনো বৈদ্যুতিক বর্তনীর ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ সমূহের, এগুলোতে কি হবে? ভোল্টেজ ড্রপ হবে। এটাতে কি আছে? ইএমএফ আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেখান থেকে ফোর্সটা প্রদান করা হচ্ছে, এই কারেন্ট কতটুকু কারেন্ট প্রবাহিত হবে। আচ্ছা, এই কারেন্টকে পাঠানো হচ্ছে ভোল্টেজ ফোর্সের মাধ্যমে, এই যে ইএমএফ এর মাধ্যমে। যাই হোক, তো এখানের যে ইএমএফ, এটার যে ভোল্টেজ ড্রপ, এটার যে ভোল্টেজ ড্রপ, এটার যে ভোল্টেজ ড্রপ, এগুলোকে আমরা কি করব? বীজগণিতিক যোগ করব। বীজগণিতিক যোগটা কিভাবে করব? এটাতে কোন চিহ্ন থেকে বের হয়েছে? এটা এই চিহ্ন থেকে নিতেছি, পরের চিহ্ন।
হ্যাঁ দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু বড়টা হচ্ছে কি আমরা পজিটিভ জানি, বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। তাহলে যেহেতু বড়টা থেকে বের হবে, বড়টা হচ্ছে দেখো তো একটা হচ্ছে মনে করলাম যে এটা একটা সোর্স, যেহেতু এটা একটা সোর্স তাহলে দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে আহ, নির্গত মানে বের হয়ে যাওয়ার প্রান্ত, আর একটা হচ্ছে প্রবেশ করার প্রান্ত। আমরা যেটা থেকে নিতেছি এটা পজিটিভ, যদি আমি এখানে ই লিখি পজিটিভ ই, তাহলে আমি এখানে কোন প্রান্তটা নিছি? বের হয়ে যাওয়ার হ্যাঁ, পরের প্রান্ত বা বের হওয়ার প্রান্ত নিয়েছে। ঠিক আছে, পরের প্রান্ত যদি নেই তাহলে এটাতে যেহেতু সবগুলোতে, তাহলে আমাকে পরের প্রান্ত নিয়েই কাজ করতে হবে। তাহলে পরের প্রান্ত এটা পজিটিভ, এখানের পরের প্রান্ত কি হবে? আচ্ছা, যেহেতু এই জায়গার ভোল্টেজটা কত এটাকে আমাকে জানতে হবে না? এই জায়গার ভোল্টেজ কত, আমরা যেহেতু ভোল্টেজ নিয়ে আমাদের সূত্রটা কি ছিল, যে ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল। ইএমএফ এটার ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ ড্রপ, ইএমএফ এবং লোড সমূহের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। এই যে ইএমএফ, ইএমএফ তারপরে ভোল্টেজ ড্রপ কত এখানে হবে, তাহলে পরেরটা কি হবে? আমি যদি এখানে প্লাস দেই, প্লাস দিলে কি হবে? আমি কি নিছি? বের হওয়ার প্রান্ত নিছি, এখানেও বের হওয়ার প্রান্ত নিতে হবে। বের হওয়ার প্রান্তটা কি এ পাশে? নেগেটিভ। তাহলে মাইনাস ভি ইকুয়াল কি, যদি ভি ওয়ান আমি বের করতে চাই আগে থেকে, যে ভি ওয়ান সমান হচ্ছে আই ইন্টু আর ওয়ান, এখানে যদি ভি টু বের করতে চাই তাহলে আই ইন্টু আর টু, নাকি? যেহেতু কারেন্ট সবগুলো তো সমান। আর ভি থ্রি বের করতে চাইলে আই ইন্টু আর থ্রি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এটার ভোল্টেজ ড্রপ কত তাহলে? আই আর ওয়ান। এটার ভোল্টেজ ড্রপ কত বের হওয়ার প্রান্ত? আই আর টু। এটার বের হওয়ার প্রান্ত কত? মাইনাস আই, মাইনাস না, আই আর থ্রি। ঠিক আছে, এই যে এটার পরে হচ্ছে এর বীজ, এই যে এটাকে বীজগণিতিক যোগফল, বীজগণিতিকভাবে যোগ করলাম। আমি শুধু যদি বলতাম যোগফল শূন্য, তাহলে সবগুলোকে যোগ করে দিলে তো অন্যরকম বিষয় হতো। আমি বলছি বীজগণিত যোগফল, এটার যে পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা আমাদেরকে নির্ণয় করে তারপরে যোগফলটা কি হবে? শূন্য হবে। এটাই হচ্ছে আমাদের কারশফ ভোল্টেজ ল, যে কোনো সার্কিটের, কোনো বৈদ্যুতিক বর্তনীর ইএমএফ, সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। এটাই হচ্ছে আমাদের কারশফ ভোল্টেজ ল। ঠিক আছে, এতটুকুই। এর পরবর্তীতে কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? কোনো সমস্যা? যদি একাধিক সোর্স থাকতো তাহলে কিভাবে নিতা? এখানে তোমরা তাহলে একটা আমাকে করে দিবা। এখানে আমি একটা সোর্স যুক্ত করব। এটা করো তো তোমরা। এটা করো। সবার হয়েছে? সবাই লিখছেন? সবাই লিখছেন? আচ্ছা, কি লিখছেন বলেন তো? ই ওয়ান মাইনাস আই আর ওয়ান, আই আর টু প্লাস ই টু মাইনাস আই আর থ্রি মাইনাস ই থ্রি, আচ্ছা ইকুয়াল জিরো। গুড। এটা কারো সমস্যা আছে বা এটাই হয় কি না আমাকে একটু বলবেন, যে এটা হয়েছে কি না। সবাই একটু বলবেন।
হুম? হইছে? কোনো জায়গায় সমস্যা আছে কারো? দেখেন তো এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোথাও ভুল ধরতে পারেন কিনা? ঠিক আছে? সবার সাথে মিলছে? কি হলো? সবাই চুপ? ঠিক আছে তাহলে নাকি? হুম? না, না, তোমরা কি কনফিউজড? কি কারণে আমাকে বলো, কোন জায়গায় কনফিউজড? কোন জায়গাটাতে কনফিউজড হইতেছো সেটা? আচ্ছা, যারা কনফিউজড হইতেছো বলো কোন জায়গায় কনফিউজড, যে কেন এটা হলো বা এটা হলো, কেন বলতে পারতেছো না কনফিডেন্স নিয়ে যে এটা হইতেছে বা এটা হয় নাই? হুম? কি হলো, শুনতেছো না কেউ? তাহলে বলো, কোনো সমস্যা আছে এটার? না, যদি কোনো জায়গায় কনফিউজড থাকে বলতে হবে তো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, বুঝতে পারছেন তাহলে কেভিএলটা আসলে কি। আমি একটা আপনাদেরকে অঙ্ক দিব, না পারলে অবশ্যই আমি করে দিব। ঠিক আছে, কেভিএল নিয়ে আমরা কিছু অঙ্ক করব, কেসিএল নিয়ে কিছু অঙ্ক করব। একবার তো কাটসব বানান দেখাইছিলাম, এখন না দেখে বলতে পারবেন? হুম? KIR, দাঁড়ান লিখি। KIR, C, double S, double F। আচ্ছা, তাহলে কি অঙ্ক করব বললাম? কেভিএল এর V1 এবং V2 বের করবা। ঠিক আছে, সার্কিটটা দেই। তুলো, সবাই খাতায় তুলে ফেলো। কার্সব ব্যবহার করে করবা, হ্যাঁ? কার্সব ব্যবহার করে করবা। শুরু করো।
হইতেছে? কিভাবে বের করছেন? সবাই করছেন? আচ্ছা, সবার সবার করা হয়েছে? সবাই করছে? না বুঝতে পারলে বলতে হবে তো ভাই। বলেন আমাকে, না বুঝতে পারলে আমি করে দেব, হ্যাঁ? কারশফ ভোল্টেজ ল ব্যবহার করেন, দেখবেন যে হয়ে গেছে। কি হলো? আচ্ছা, করে দে, হ্যাঁ। দেখেন, একটা জিনিস খেয়াল করবেন বা মনে রাখবেন যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো সার্কিটে যদি পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেওয়া থাকে ভোল্টেজের ভি ওয়ান ভি টু এরকম পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে, তখন আমরা ভি ইকুয়াল আই আর দিয়ে সরাসরি আমরা ভোল্টেজটা বের করতে পারবো না। এটা দিয়ে ভোল্টেজ বের করতে পারবো না, আমাদের বের করতে হবে তখন কারশফ ব্যবহার করে। ঠিক আছে? কি করতে হবে? কারশফ ব্যবহার করে ভোল্টেজটা বের করতে হবে। আচ্ছা, কারশফ ব্যবহার করে কিভাবে ভোল্টেজটা বের করে, এর আগে আমরা যেটা করতেছিলাম দেখেন, আমরা যদি বের হওয়ার প্রান্ত নেই অর্থাৎ 20 দিয়ে শুরু করি, আমরা যদি এখানে লিখি অ্যাপ্লাই কেভিএল, লিখে যদি লিখি যে 20, আচ্ছা এখানে লিখি 20 দিয়ে শুরু করি। 20 হচ্ছে আমাদের সামনে যেহেতু কোনো কিছু নেই নাই, তার মানে এটা হচ্ছে পজিটিভ চিহ্ন আছে। ঠিক আছে? সামনে কোনো কিছু নেই নাই মানে পজিটিভ চিহ্ন আছে, এটা 20 দিয়ে শুরু করলাম। পরবর্তীতে পরের চিহ্ন নিতেছি না, এটা কি বের হওয়ার প্রান্ত নিতেছি, তাহলে বের হইতেছে কোন দিক দিয়ে প্রবেশ করলে পাশ দিয়ে বের হবে, তাহলে মাইনাস মাইনাস এখানে কারেন্ট কি আমাদের আই, আর আর কত 2। ঠিক আছে? মাইনাস আই আর, এরপরে এখানে যদি আসে তাহলে মাইনাস কি হবে, এটার বের হওয়ার প্রান্ত কি মাইনাস, তো মাইনাস I × 3। ঠিক আছে? এরপরে আর কিছু আছে? এরপরে কিছু নাই, তাহলে 0। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের কেভিএল প্রয়োগ। এরপরে কেভিএলটা প্রয়োগ করার পর এখান থেকে তাহলে আমরা কিসের মান পাবো? এখান থেকে আমরা আই এর একটা মান পাবো। এখানে হচ্ছে কি পাইতেছি বলেন তো? দেখা গেছে এখানে 2i, এখানে হচ্ছে 3i ইকুয়াল হচ্ছে 0। এখানে আমরা কয়টা মাইনাসের কয়টা আই পাইতেছি এখানে? 20 মাইনাস হচ্ছে 5i না? দুইটা মাইনাসের আই, এখানে তিনটা মাইনাসের আই, তাহলে মাইনাস কয়টা হলো? 5টা, ইকুয়াল 0। অতএব লিখতে পারি আমরা কি, এ পাশে -5টাকে যদি বসে পাঠিয়ে দিই তাহলে কি হবে? +5i ইকুয়াল হচ্ছে 20। আবার আই ইকুয়াল লিখতে পারি, আই ইকুয়াল কি লিখতে পারি? 20/5 ইকুয়াল হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আই পাইলাম না? এখন আই তো পেয়ে গেছি, তাহলে এই জায়গার মধ্যে আমরা ভোল্টেজটাও পেয়ে যাব, সবগুলার ভি এর মান এবং ভি টু এর মানও পেয়ে যাব, ভি ওয়ান এর মান এবং ভি টু এর মানও পেয়ে যাব। এখন আমরা যদি এখান থেকে যেহেতু আয়ের মানটা পেয়ে গেলাম, আমি যদি, আমাকে যেহেতু ভি ওয়ান এবং ভি টু বের করতে বলছে, আমি যদি সরাসরি ভি ইকুয়াল আই আর দেওয়ার চেষ্টা করতাম, দেখতাম কি এখানে আই মিসিং, আয়ের মানটা তো আমাকে আগে বের করতে হবে। আয় যদি আমি না বের করতে পারি তাহলে তো হবে না। তার উপর একটা বিষয়, তোমরা বলতে পারো যে ভাই আমরা তো এখানে একটা কাজ করতে পারি যে 2 এবং 3 যোগ করতে পারি ভোল্টেজ, আমরা এর আগে যেরকমভাবে সার্কিটগুলো সলভ করছি, যে মোট রেজিস্ট্যান্স বের করতে পারি। মোট রেজিস্ট্যান্স হচ্ছে 3 + 2, যেহেতু সিরিজে আছে তাহলে 5। এরপরে আমরা আই বের করলাম, মোট আই বা যেটাকে আমরা আই বলতেছি, তাহলে এখানে কত হবে? 20/5 সমান 4। একই বের হইতেছে, কিন্তু আমি তোমাদেরকে বলেই দিছি যে আমরা কারশফ দিয়ে করব
এবং কারশফ দিয়ে করতে হবে। ঠিক আছে, কারশফের প্রয়োগটা আমাদেরকে শিখতে হবে। আমরা সাধারণভাবে তো এই নিয়ম তো আমরা শিখছি, এটা তো আমরা করছি, এটা তো আমাদের শেষ, তাই না? আমাদেরকে এখন কারশফের নিয়ম অনুযায়ী করতে হবে। কারশফের নিয়মটা আমাদের শিখতে হবে, কারশফ কীভাবে ইউজ করে সেটা জানতে হবে। এই কারণে এটা বাদ, এই কারণে এটা বাদ। এখন আমাদের আরও বাকি আছে অঙ্কের মধ্যে। দেখেন এখানে কিন্তু মাত্র আমরা আই বের করছি, অর্থাৎ আয়ের মানটা বের করছি। এখন আমরা ভি1 এবং ভি2 কীভাবে বের করব? তাহলে ভি1 সমান আমরা কি জানি? ভি1 সমান এখানে লিখতে পারি কি তাহলে? আই ইন্টু আর, আর কত? 2 ওহম বা 2 ভি1 এর জন্য। তাহলে এখানে কত হয়? ভি1-এর আয়ের মান কত? 4 বের করছি, 4 ইন্টু 2 সমান হচ্ছে 8 ভোল্ট। আর 2 কী হবে? ভি2 আই ইন্টু 3, একই কারেন্ট প্রবাহিত হইতেছে না পুরোটা সিরিজে। তাহলে কত হবে? 4 ইন্টু 3 হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারশফ দিয়ে আমাদের ভি1 এবং ভি2 বের করলাম। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেই তাহলে। এরপর দিলে পারবো? আচ্ছা আপনাদের, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওইটাও কারশফ দিয়ে করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন তারপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারশফের অঙ্ক, অঙ্ক তো খুঁজে পাইতেছি না দেওয়ার মতো সহজ টাইপের। আচ্ছা তাহলে একটু গভীরে যায়, হ্যাঁ যেহেতু সহজ টাইপ পাইতেছি না, তাহলে একটু গভীরে যায়। এখানে দেখি কি আছে, কি করতেছে কি। আচ্ছা মুছি না এখনো, মুছে দেই তাহলে, হ্যাঁ। এগুলো মনে হয় আপনারা পারেন নাকি? আচ্ছা ইনশাল্লাহ। I1, I2, I3, ভি1, ভি2, ভি3। এটা বের করতে হবে, দেখেন তো পারবেন কিনা।
এখানে 30 দেওয়া আছে। পারা যাবে এটা? সবাই একটু ট্রাই করেন, যদি পারেন তাহলে তো ভালো, নাহলে আমি করে দিতেছি। করে দিই নাকি? আচ্ছা, এদিকে একটু তাকাই, হ্যাঁ করে দিই একটা আমি। এটা একটা পয়েন্ট ধরি, এটা যদি এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, ই হয়, এটা যদি এফ হয়, ঠিক আছে? যদি এরকম ভাবে একটা পয়েন্ট বিবেচনা করি, তাহলে এটাতে আমরা মানে কেভিএল এর জন্য এই পয়েন্টগুলো আমাদের কাজে আসবে, যে আমি কোথায় কেভিএলটা ইউজ করতেছি আমি বলতে পারবো, যেহেতু আমাদের এখানে একাধিক লুপ আছে। লুপ বলতে কি, এই যে একবার ঘুরে আসতে পারে এটাকে আমরা একবার একটা লুপ বলি। এতক্ষণ ধরে আমরা যে সার্কিটগুলো কাজ করছি সেগুলো হচ্ছে সবগুলোরই একটা করে লুপ ছিল। এটা লুপ হচ্ছে কয়টা? দুইটা। এটা হচ্ছে একটা লুপ, এইটুকু এতটুকু তো আমরা একবার শেষ করতে পারবো, এটা একটা লুপ। এতটুকু একটা শেষ করতে পারবো, এটা একটা লুপ। ঠিক আছে? এখানে আমরা দুইটা লুপ নিয়ে কাজ করব। দুটা লুপ নিয়ে কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মানগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা বের করব। ঠিক আছে? এখন কিভাবে বের করব, কি দিয়ে বের করব, এই কাজগুলো আমরা কেভিএল দিয়ে করব। ঠিক আছে? কেভিএল দিয়ে প্রথমে আমরা ই এফ এ, ই এফ এ ডি ই পর্যন্ত আমরা যে জায়গা থেকে শুরু করব আবার সে জায়গায় এসে শেষ করতে হবে। যে জায়গা থেকে শুরু করব ওই জায়গায় এসে শেষ করতে হবে। এখন যদি আমরা ই থেকে শুরু করি, আমরা এখানে লিখতে পারি অ্যাপ্লাই কেভিএল at ই এফ ই এফ এ ডি আবার ই, অর্থাৎ ই থেকে শুরু করে আবার ই পর্যন্ত আমরা ফিরে আসবো। ই থেকে শুরু করে ই পর্যন্ত আমরা ফিরে আসবো। আমরা এফ থেকে শুরু করে আবার এফ এ ফিরে আসতে পারি, এ থেকে শুরু করে আবার এতে ফিরে আসতে পারি, ডি থেকে শুরু করে আবার ডিতে ফিরে আসতে পারি। এরকম ভাবে আমরা ই থেকে শুরু করে আবার ইতে ফিরে আসছি। ঠিক আছে? এখন যদি এই জায়গায় ইউজ করি একটা কেভিএল, দেখা যায় তো এই জায়গায় কি হয়, কি লিখতে পারি, প্রথমে বের হওয়ার প্রান্ত নিচ্ছে, বের হওয়ার প্রান্ত হচ্ছে 30, এটার বের হওয়ার প্রান্ত পজিটিভ প্রান্ত হচ্ছে এটা প্রবেশ করার প্রান্ত, আর বের হওয়ার প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাহলে এটাতে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত? আই। আমার তো অবশ্যই ভোল্টেজ লাগবে এই জায়গায়, তাই না? আমি তো এই জায়গায় রেজিস্ট্যান্সটা অর্থাৎ 8 লিখতে পারবো না সরাসরি। কি লিখবো তাহলে? ভোল্টেজ। এই জায়গার ভোল্টেজ ড্রপ কত, এটা ভোল্টেজ ড্রপটা আমরা সরাসরি জানি না, কিন্তু এই জায়গার ভোল্টেজটা কত আনুমানিকভাবে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আই আর। এখানে এই মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই যে রেজিস্ট্যান্সটা সেই দুটার গুণফল। তাহলে এই জায়গায় কারেন্ট প্রবাহিত কারেন্ট হইতেছে আমাদের I1 ইন্টু 8, নাকি আই ইন্টু আর। তাহলে পজিটিভ হবে না নেগেটিভ হবে? বের হওয়ার প্রান্ত নিতেছি, তাহলে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। আবার বের হওয়ার প্রান্ত এটা তো নেগেটিভ, তাহলে মাইনাস কোন কারেন্ট প্রবাহিত হইতেছে এটা দিয়ে? I2 কারেন্ট প্রবাহিত হইতেছে। ঠিক আছে? আর এটা লোড রেজিস্ট্যান্স কত? 3। ভি ইকুয়াল আই আর, ভি ইকুয়াল আই আর। এর পরবর্তীতে আর কোনো কিছু আছে? এটার পরবর্তীতে এই পর্যন্ত ই পর্যন্ত কোনো কিছু আছে? নাই, তাহলে জিরো। তাহলে এই জায়গা থেকে আমি একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে কি লেখা যায় বলতো? I1 এবং I2কে যদি ওপাশে নিয়ে যায়, 8I1 3I2 না? তাহলে 8I1কে ওপাশে নিয়ে গেলে কি হইতেছে? 8I1 প্লাস, আর এটাও প্লাস হয়ে যাবে, প্লাস 3I2, তাই না? কি লিখতে পারি তাহলে? সমান হচ্ছে 30। আচ্ছা, 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণ যদি আমি করতে চাই, তাহলে আমাকে এটুকু নিয়ে কাজ করব আমরা। দেখো তো, যখন এইটুকু নিয়ে কাজ করব, যখন এইটুকু নিয়ে কাজ করব তখন কি কি করা যায় বলো তো? কি করা যায়? এ বি সি ডি ই। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব কোথায়? অ্যাপ্লাই কেভিএল at
এ বি সি ডি ঘুরে আবার এতে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা একটা কেভিএল ইউজ করি তাহলে কি শুরু হবে? এ থেকে শুরু করলে বি পর্যন্ত কিছু নাই, বি থেকে সিতে হচ্ছে 6, তাহলে 6-এ আমরা আমাদের কারেন্ট কত প্রবাহিত হচ্ছে? নেগেটিভ, যেহেতু আমরা বের হওয়ার প্রান্ত নিচ্ছি তাহলে -6 I3 নাকি? আচ্ছা, এরপরে আর কোনো কিছু নেই, এখন বের হওয়ার প্রান্ত এটার কত? এ দেখো, ডি থেকে এ, কিন্তু ডি থেকে এ তে বের হওয়ার প্রান্ত কত? +3I2। আর কোনো কিছু আছে? নাই, এই কারণে 0। ঠিক আছে, বুঝতে পারছি এ পর্যন্ত? তাহলে এখানে আমরা পজিটিভ নেগেটিভ বা কোনো কিছু করতে পারি কিনা দেখো তো। যে I2 সমান আমরা কি লিখতে পারি? 3I2 সমান আমরা লিখতে পারি 6I3। নেগেটিভ মানটাকে অবশ্যই নিয়ে গেলে পজিটিভ হয়ে যায়। দেখা যায় নিচে। এখানে দেখা যাচ্ছে? কেউ কি নাই? বলা লাগবে তো, কেউ তো বলে না। হুম, তোমরা কি দেখো না? বলবো তো একটু যে ভাই নিচে হয়ে যাচ্ছে, একটু উপরে লেখেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে পরবর্তীতে এটা পজিটিভ, পজিটিভ আছে, ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তাহলে 3I2 সমান হচ্ছে 6I3 লেখা যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এখানে I1 সমান কি লেখা যায় বলো তো? আমি যদি এখানে লিখি যে I1 সমান লেখা যায় I2 প্লাস I3, না I1 সমান I2 এবং I3 লেখা যায় না, কারণ এই পাশে এসে এই পাশে এবং এই পাশে ভাগ হয়ে গেছে না? তাহলে I1 সমান I2 প্লাস I3 লেখা যায়। তাহলে এখানে যদি আমি I2-র মানটা বের করতে চাই বা I3-র মানটা বের করতে চাই, যেহেতু আমরা দুইটা সমীকরণ দিয়ে কাজ শেষ করতে পারবো, যদি দুইটা সমীকরণ দিয়ে কাজ শেষ করতে চাই তাহলে এখানে আমাদের এটা, এই সমীকরণে I1 এবং I2 আছে, এই সমীকরণে দেখা যায় I3 চলে আসে। তাহলে আমরা I3-কে ভেঙে I3 থেকে আমরা I2 এবং I1টাকে নিয়ে আসবো। তাহলে I3 সমান কি লেখা যায়? I3 সমান কি লেখা যায়? যে I1 মাইনাস I2, তাই তো? ভাই একটু মিউট করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আনমিউট করে প্রশ্ন করবেন, অবশ্যই তখন কথা বলবেন, সমস্যা নেই, কিন্তু যখন কথা বলবেন না তখন অবশ্যই মিউট করে রাখবেন। এখন তাহলে আমরা এই জায়গা থেকে কি পেলাম? যে I3 সমান I1 মাইনাস I2 লেখা যায়, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি না যে 3I2 সমান হচ্ছে 6 × I1 মাইনাস I2? তাহলে পরবর্তীতে কি লেখা যায়? 3I2 সমান 6I1 মাইনাস 6I2 লেখা যায় না? পরবর্তীতে কি লেখা যায়? এই I2-কে যদি আমরা এই পাশে নিয়ে আসি বা ওই পাশে নিয়ে যাই, যে পাশে নিয়ে যায় না কেন, যদি এক পাশে নিয়ে যাই সবগুলোকে, তাহলে কি দেখা যায়? যে 6I1 মাইনাস ওই জায়গায় ও পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে না? আচ্ছা, একসাথে লিখি না, একটু ভেঙে ভেঙেই লিখি। মাইনাস, এর পাশে -6 তো ছিল, এটাকে ও পাশে নিয়ে গেলে -3I2 = 0 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে মাইনাসের 3টা I2, এখানে মাইনাসের 6টা I2, এখানে মাইনাসের 3টা I2, তাহলে মাইনাসের কয়টা I2 হলো? 6I1 মাইনাস 9I2 = 0। এই আমাদের একটা সমীকরণ। আচ্ছা, সমীকরণে 1 নাম্বার দিচ্ছিলাম, এখানে 2 নাম্বার এখানে দিলাম। আমরা সবাই হয়তো বা ক্যালকুলেটর ইউজ করতে পারি। সমীকরণগুলো থেকে আমরা কি I1 I2-র মান বের করতে পারবো? হুম, সমীকরণ দিয়ে, ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেটর থেকে I1 এবং, আচ্ছা সেটা কিভাবে বের করব? বের করেন তো দেখি, সবাই বের করেন। না পারলে আমি দেখাই দিব, আমাকে বলতে হবে যে ভাই আমি পারি না, আমাকে দেখাই দেন। না হলে বলেন ভাই একটু।
কথা বলতে হবে, হ্যাঁ, যারা পারতেছেন না বা বোঝেন না বিষয়গুলো একটু দেখেন। আর যদি পারেন তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। 1 ও 2 হতে পায়, কি পায়? আই ইকুয়াল কত, আই ওয়ান ইকুয়াল কত? আই ওয়ান সমান, আচ্ছা সবার হয়েছে। আই টু সমান 2, তাহলে আই থ্রি সমান, অতএব আই থ্রি সমান কি লেখা যায়? আই থ্রি সমান কি পাইছিলাম? আই ওয়ান মাইনাস আই টু না? তাহলে কি লেখা যায়? আই ওয়ান হচ্ছে আমাদের 3, আই টু হচ্ছে 2 সমান হচ্ছে 1 এম্পিয়ার। ক্লিয়ার? তাহলে আই ওয়ান, আই টু এবং আই থ্রি মান পাইছি তো নাকি? হ্যাঁ, বাকি আছে কি বলতো? ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি মান বের করা। এখন ভি ওয়ান সমান আমরা কি লিখতে পারি? ভি, এখানে ভি কত? ভি ওয়ান, ভি ওয়ানের সমান আই কত? এখানে আই ওয়ানের মান আমরা লিখতে পারি আই ওয়ান, দেখা যায় তো না, ইন্টু 8। তাহলে আই ওয়ানের মান আমরা পাইলাম এখানে কত? 3 ইন্টু 8 সমান হচ্ছে 24, ঠিক আছে, ভোল্ট। এরপরে ভি টু, ভি টুর মান কত? আই, ভি টুর মান হচ্ছে আই টু ইন্টু 3 নাকি? তাহলে আই টু ইন্টু 3, আই টুর মান কত বের করছি? 2, তাহলে 2 ইন্টু 3 কত হয়? 6 ভোল্ট। এরপরে ভি থ্রি, ভি থ্রির মান কত? ভি থ্রির মানটা আমরা কীভাবে বের করবো? ভি থ্রির মান হচ্ছে আই থ্রি ইন্টু 6, তাহলে এখানে কত হবে? আই থ্রির মান বের করছি আমরা হচ্ছে 1, তো 1 ইন্টু 6 সমান হচ্ছে 6 ভোল্ট। দেখা যায়? না তাহলে উপরে লিখি। দেখো তাহলে ভি থ্রিটা কী হবে? ভি থ্রি হচ্ছে আই থ্রি ইন্টু, ভি থ্রির মান কত? আর এর মান 6 না? তাহলে এখানে আই এর মান কত? ভি থ্রির আই কত বের করছি? 1, 1 ইন্টু 6 সমান হচ্ছে 6 ভোল্টস। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এসবগুলো অ্যান্সার। হ্যাঁ, সবাই কি একমত? হ্যাঁ, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। প্রশ্নে চাইছিল আই ওয়ান, আই টু, আই থ্রি, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এই তিনটাই চাইছিল। হ্যাঁ, এই যে আই ওয়ান, আই টু, আই থ্রি, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, বুঝতে পারছি? অঙ্কের কোথাও কোনো সমস্যা থাকলে বলতে হবে, হ্যাঁ বলেন, এখন বলেন, জোর করে বলাবো কিন্তু। আচ্ছা, এখানে সার্কিটের দিকে দেখলে দেখা যায়, সার্কিটটার দিকে যদি তাকায়, এখানে দেওয়া হচ্ছে প্রথমে 30 ভোল্ট, 30 ভোল্টের পরে একটা রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে 8 ওহমের, সেখানে একটা কারেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আই ওয়ান কারেন্ট। এবং ওই যে 8 ওহমের যে রেজিস্ট্যান্সটা, ওই রেজিস্ট্যান্সের জন্য একটা ভোল্টেজ আমাদেরকে বের করতে বলছে, যেটা প্লাস মাইনাস দিয়ে ভি ওয়ান লিখে দিছে। হ্যাঁ, তাহলে ভি ওয়ান, আর এখানে হচ্ছে আই ওয়ান, যেটা ওই সোর্স দিয়ে বা ওই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে যেটা নিচে আসছে, ওখানে দেখা যাচ্ছে যে কি ওই শাখা দিয়ে কারেন্ট আসতেছে কত? আই টু, আই টু পরিমাণ কারেন্ট আসতেছে। আর ওই শাখা রেজিস্ট্যান্স দিছে আমাদের 3, আর ওইখানে যে ওই 3 ওহমের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে ওটা হচ্ছে ভি টু, যেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, এর পরবর্তীতে এই পাশে যে শাখাটা আসছে সেটা হচ্ছে, দেখেন উপরে আই থ্রি লেখা আছে, ওই আই থ্রি পরিমাণ কারেন্ট যাচ্ছে যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, ওটা হচ্ছে 6 ওহম। ওই 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওটা হচ্ছে আই থ্রি। ওই আই থ্রি
আর 6 ওহমের যে ভোল্টেজ ড্রপটা বের করতে বলছে ওটা হচ্ছে V3। তাহলে আমাদেরকে দেখা যায় যে আমরা I1 I2 এবং I3 এই তিনটা মান আমাদেরকে বের করতে বলছে। আর এখানে 8 ওহমের রেজিস্ট্যান্স, 3 ওহমের রেজিস্ট্যান্স, 8 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপ, 3 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপ এবং 6 ওহম ভোল্টেজ রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপ, এই তিনটা ভোল্টেজ ড্রপ আমাদেরকে বের করতে বলছে। এখন আমাদেরকে বলেই দিছে যে এটা কার্শফের মাধ্যমে আমাদেরকে সলভ করতে হবে। কিসের মাধ্যমে সলভ করতে হবে? কার্শফের মাধ্যমে সলভ করতে হবে। আর অন্য কোনো উপায় থাকলেও সেটা ইউজ করা যাবে না। ঠিক আছে, আমাদেরকে বলে দিছে যে এটা কার্শফ দিয়েই করতে হবে। যেহেতু আমরা কার্শফ করতেছি, কার্শফের প্রয়োগ আমাদেরকে শিখতে হবে। হয়তো বা আমরা অন্য কোনো মাধ্যমে করতে পারতাম। এখানে আগে আমরা যেরকমভাবে অঙ্কগুলো করছি আপনাদেরকে যদি বলতাম তাহলে হয়তো বা আপনারা করতে পারতেন। যেমন সবগুলো রেজিস্ট্যান্স আপনার মোট রেজিস্ট্যান্স আগে বের করতেন, এরপরে মোট কারেন্ট বের করতেন, মোট কারেন্ট বের করে সবগুলোর কারেন্টের যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে প্রত্যেকটা শাখার কারেন্টগুলো বের করে আপনারা কারেন্টের রেজিস্ট্যান্স গুলো করে ভোল্টেজ ড্রপটা বের করতে পারতেন, তাই না? কিন্তু আমরা ঠিক ওইটা ইউজ করব না। আমরা এখন যেটা ইউজ করব, কারেন্ট আর ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে আমরা ভোল্টেজ ড্রপটা বের করব। কিন্তু এখানে আমাদের কারেন্ট বের করার জন্য যে নিয়মটা ফলো করতে হবে, এর আগে আমরা কারেন্ট বের করছি কিভাবে? মোট রেজিস্ট্যান্স বের করে মোট ভোল্টেজকে ভাগ করে আমরা কারেন্টটা বের করছি। এখন আমাদের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কারেন্ট দেওয়া আছে, প্রত্যেকটা শাখার আলাদা কারেন্ট বলছে আমাদেরকে কারশফের মাধ্যমে বের করতে হবে। তো কারশফের মাধ্যমে যে আমাদেরকে যেহেতু বের করতে হবে, এক্ষেত্রে আমাদের কারশফ থিওরেমগুলো ইউজ করতে হবে। দেখুন আমরা প্রথমে লিখছি অ্যাপ্লাই কেভিএল এট ই এফ এ ডি ই। তাহলে ই কোথায়? ই থেকে শুরু করে ই এফ এ ডি ই এই পর্যন্ত আমরা চলে আসছি। অর্থাৎ প্রথম যে লুপটা আছে, অর্থাৎ সোর্সের পাশে 30 ওহম যে সোর্স আছে, এই সোর্সের পাশে একটা প্রথম যে লুপটা আছে, সেই লুপের মধ্যে ই থেকে শুরু করে এফ এ ডি এবং আবার ইতে আমরা ফিরে আসছি। তাহলে কিভাবে ফিরে আসবো? এটার মধ্যে যদি আমরা কারশফটা প্রয়োগ করি, যেহেতু এর আগে আমরা দুইটা সার্কিটে কারশফ প্রয়োগ করেছি, সেখান থেকে আমরা জানি যে আমরা যেই প্রান্তকে নিয়ে কাজ করব সেই প্রান্তকে নিয়েই সবগুলোর ক্ষেত্রে কাজ করতে হবে। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব, এক্ষেত্রে যেহেতু আমরা প্রথমে 30 অর্থাৎ 30 যেটা ভোল্টেজ সোর্সের মধ্যে আছে, সেই 30 এই যে 30 যেহেতু এটা সোর্সের মধ্যে আছে, এই 30কে দেখতেছি আমরা এটা পজিটিভ নিছি। যেহেতু এটা পজিটিভ, এর কারণে আমাদেরকে সবগুলোতে কি এটা পজিটিভ বলতে এটা কোন প্রান্ত পজিটিভ? বের হওয়ার প্রান্ত পজিটিভ। তাহলে সবগুলোতে আমাদেরকে বের হওয়ার প্রান্ত নিয়ে এই পর্যন্ত ফিরে আসতে হবে। ই থেকে শুরু করে দেখতেছি এই পর্যন্ত একটাই আছে, সেটা বের হওয়ার প্রান্ত নিলাম 30। বের হওয়ার প্রান্ত কত? পজিটিভ। মান কত ছিল? যেহেতু আমাদের কারশফ ভোল্টেজগুলোতে কি ভোল্টেজ এবং ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ। এখন এটার তো ইএমএফ, এখানে তো আর ভোল্টেজ ড্রপ নাই। এটাতে ভোল্টেজ ড্রপ হবে, এটাতে ভোল্টেজ ড্রপ হবে। তারপর যা হবে তাই, দেখা যাক কি হয়। বের হওয়ার প্রান্ত 30। তারপরে এখানে চলে আসলাম ভোল্টেজ ড্রপটা নেওয়ার জন্য। ভোল্টেজ ড্রপ, এখন এই জায়গার ভোল্টেজ ড্রপ নিতে হলে, কোনো জায়গার ভোল্টেজ ড্রপ পাইতে হলে আমাকে ভি ইকুয়াল, আমরা কি জানি? এই জায়গার ভোল্টেজ তো আমরা জানি না, কিন্তু আমরা ভি সমান জানি আই ইন্টু আর। কিন্তু এই জায়গায় রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সটা আমাদের জানা থাকলেও কারেন্টটা আমাদের কি জানা নেই। কারেন্ট এখানে দিয়ে দিছে একটা কি I1। তো এই I1 এবং 8কে আমরা কাজে লাগিয়ে কি লিখছি? I1 ইন্টু 8, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ। তো এখান থেকে পরবর্তীতে আমরা I1 এর এবং I2 এর মানটা বের করে পরবর্তীতে ভোল্টেজ ড্রপটা বের করছি আর কি। এটা হচ্ছে প্রসেস। এখান থেকে দেখি তাহলে পরবর্তীতে কি করছি। এখানে এই পর্যন্ত আসলাম, বের হওয়ার প্রান্ত নিছি। এটা বলছিলাম যে কি প্রবেশ করলে পজিটিভ এবং বের হলে হচ্ছে নেগেটিভ, প্রবেশ করলে পজিটিভ বের হলে নেগেটিভ, যেহেতু কারেন্ট এই পাশে আসতেছে, তাই না? প্রথমে আমরা চিহ্নগুলো দিয়ে নেব। তাহলে এটা এই পাশে কারেন্ট যেতেছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা অবশ্যই। তারপরে যদিও এখানে দেওয়া আছে অনেক কিছুই, এটা পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, এখানেও পজিটিভ নেগেটিভ দেওয়া ছিল। তারপরেও এখানে আমরা যতটুকু পারি নিজে থেকে পজিটিভ নেগেটিভ চিহ্নিত করে তারপরে আমরা কাজ করব। তাহলে এখানে কি করলাম? প্রথমে 30, এরপরে I1 8, এরপরে I2 3। এখন মাঝখানে মাইনাস হওয়ার কারণ কি? মাইনাস হওয়ার কারণগুলো হচ্ছে যে বের হওয়ার প্রান্ত নিচ্ছি, আর এটার পজিটিভ হওয়ার প্রান্ত হচ্ছে এটা বের হওয়ার প্রান্ত নিচ্ছে, এটা পজিটিভ। এটার বের হওয়ার প্রান্ত নেগেটিভ, এই যে নেগেটিভ। এটার বের হওয়ার প্রান্ত নেগেটিভ, এই যে নেগেটিভ। এরপরে কিছু নাই, সমান 0। ক্লিয়ার? এখান থেকে পরবর্তীতে এটাকে আমরা কি লিখতে পারি? এখন এইটাই লিখতে পারি। এটাকে কি লিখতে পারি? 3I2 লিখতে পারি। এই যে 8I1 3I2। এটা নেগেটিভ ছিল না, ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, কি হয়ে গেছে? পজিটিভ। এটা নেগেটিভ ছিল না, ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, কি হয়ে গেছে? পজিটিভ। আর এটা তো যে পাশে ছিল ও পাশেই রাখছে। এই দুটাকে যদি ও পাশে পাঠাই দেই, এটা এবং এটাকে যদি সমানের ও পাশে পাঠাই দেই, সমানের পাশে কি থাকে? 30 একাই থাকে না? এই যে 30 একাই আছে।
ঠিক আছে। এখন অ্যাপ্লাই কেভি, এখন এই জায়গা পর্যন্ত এসে থেমে গেছে কি কারণে? আমি জানি যে এরপরে আর কোনো ক্যালকুলেশন নাই। এটা তোমরাও জানবা, তোমরা তো বলবা যে ভাই আমি কিভাবে জানবো যে এই জায়গায় এসে আমাকে সমীকরণ দিয়ে আবার আরেকবার কেভিএল ফেলাইতে হবে। তোমরা যখন এগুলো করবা, করতে করতে তোমরা বুঝতে পারবা যে আমাকে আর পরবর্তীতে আর সামনের দিকে এগোতে আমি পারতেছি না, এই জায়গায় আর কোনো কিছু নেই। এখানে হয়তো বা আমি কোনো কিছু ক্যালকুলেশন করতে পারছি, আগে পরে নিতে পারছি, I1 I2 কে সাজাইতে পারছি, যদি I2 এর পাশে থাকতো I1 এর পাশে থাকতো তাও সাজা নিতে পারতাম। কিন্তু এখন আমার সাজানোও শেষ, সব কিছু শেষ, এখন আমি কি করবো? এই কারণে আমি একটা সমীকরণ দিয়ে দিছি। এরপরে আমি কি করছি, যেহেতু আমি এটুকু নিয়ে কাজ করলাম, এরপরে যেহেতু আমার এটুকুর কাজ এখনো বাকি, পরে আমি এটুকু নিয়ে একটা লুপ ফলাইছি এখানে। এর যে লুপ 1, এটা হচ্ছে লুপ 2। ঠিক আছে, এই লুপ 2তে আমি কি কাজ করছি? এই লুপ 2তে দেখা গেছে এখানে আমি কি লিখছি যে অ্যাট এ বি সি ডি এ। কোথায় এ? এ বি সি ডি এ, অর্থাৎ এ থেকে শুরু করে বি সি ডি আবার এতে ফিরে আসছে, তাই না? তাহলে এ থেকে শুরু করে বি, এখানে কোনো কিছু আছে? কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো ভোল্টেজ ড্রপও নাই, বাদ বি থেকে সি এর মধ্যে একটা ভোল্টেজ রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। আমরা কি নিচ্ছি? বের হওয়ার প্রান্ত নিচ্ছি, বের হওয়ার প্রান্ত। কারেন্ট এপাশ দিয়ে আসছে না, এই যে I3 এপাশ দিয়ে আসছে, তাহলে এখানে এপাশ দিয়ে প্রবেশ করছে, এটা আমরা নিতেছি কি বের হওয়ার প্রান্ত। বের হওয়ার প্রান্ত কি? নেগেটিভ, তাহলে -6। আর এপাশ দিয়ে প্রবাহিত কারেন্টটা কত? এই যে I3। কেন প্রবাহিত কারেন্ট গুণ করলাম? আমরা জানি কি ভি ইকুয়াল কি I R, I ইন্টু আর, এখানের মধ্যে I কত? I3, আর আর হচ্ছে 6, তাহলে আমি 6I3 লিখতে পারি না? সেটাই করছি। ঠিক আছে, আর এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে আমরা নেগেটিভ নেগেটিভ মার্কটা নিচ্ছি কীভাবে, যেটা বের হওয়ার প্রান্ত নিয়ে কাজ করতেছে, এই কারণে -6 ঠিক আছে। পরবর্তীতে এখন আমরা এ পাশে যাব না, এ পাশ থেকে তো এদিকে যাব। এখন দেখুন আমরা কিন্তু বের হওয়ার প্রান্তটাই নিতেছি, এখানে বের হওয়ার প্রান্ত কি নেগেটিভ আছে? না, এখানে বের হওয়ার প্রান্তটা হচ্ছে পজিটিভ। দেখুন এখানে কিন্তু কারেন্ট I2টা কিন্তু এ পাশ থেকে নিচে নামতে, উপর থেকে নিচে নামতেছে, নিচ থেকে উপরে যেতেছে না, কিন্তু আমাদের লুপটা কি নিচ থেকে উপরের দিকে যেতেছে, যার কারণে এখানে বের হওয়ার প্রান্তটা কি হয়ে গেছে? পজিটিভ। বের হওয়ার প্রান্তটা পজিটিভ। তাহলে এই শাখা দিয়ে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছিল? I2, এই যে I2। ঠিক আছে, ইকুয়াল 0। এখন এই জায়গা থেকে আমরা যেটা করছি, এই জায়গায় দেখা গেছে এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি, এটা সাইড নোট দিয়ে দিছি যে কিভাবে। এই যে দেখা গেছে না এখানে -6I3 এখানে পাইছি না, তো মাইনাসটাকে যখন সমানের ওপাশে নিয়ে যাব কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এই যে, তাহলে এই পাশে কি থাকবে? 3I2, এই যে 3I2 এ পাশে থাকবে, 6I3টা এই পাশে চলে যাবে। 3I2 আছে, 6I3 এই পাশে চলে আসছে। এখন 3I2 তো এখানে বসাইছি, 6 দিয়ে -1 ইন্টু I1 ইন্টু -I2 লিখছি কি কারণে? 6 ইন্টু I1 -I2 লিখছি কি কারণে? আমরা এই জায়গা থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারি যে এ পাশ থেকে I1 কারেন্টটা আসতেছে এই পয়েন্টে, এই পয়েন্টে কি আসতেছে? I1 কারেন্টটা আসতেছে, এই পয়েন্টে I1 কারেন্টটা আসতেছে, এবং I2 এবং I3 হয়ে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রবেশকারী এবং বের হয়ে যাওয়ার যে কারেন্টগুলো, আমরা কি জানি? এই কারশফ কারেন্ট ল তো আমরা কি পড়লাম বলো তো? আগত এবং নির্গত কারেন্ট সমান। তাহলে আগত কারেন্টটা কত? I1, এবং নির্গত কারেন্ট কত? I2 এবং I3। এই I2 এবং I3কে যোগ করে দিছি একসাথে এক পাশে, আর I1কে এক পাশে রাখছি, তাহলে I1 সমান I2 প্লাস I3। ঠিক আছে, এখন আমরা কি বের করব? যে I3-র মানটা হচ্ছে আমরা জানি না। I3 আমাদের প্রথম সমীকরণে ছিল না, যার কারণে আমরা কাজটা করছি হচ্ছে যে I3-কে তাহলে আমরা রাখবো না, I3 সমান যা হয় সেটা আমরা নিয়ে নিব। তাহলে এখানে আমরা দেখতেছি যে I1 সমান I2 প্লাস I3 যেখানে লিখছি, তাহলে এখানে I3-কে ভেঙে আমরা কি লিখতে পারি? I3-কে ভেঙে লিখতে পারি, I3-কে যদি এই পাশে রেখে দিই, I2-কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? I3 সমান হচ্ছে I1 তো এই পাশে থেকেই যায়, তাহলে I1 মাইনাস, এই যে মাইনাস কি I2-কে যদি এই পাশে মাইনাস I2 হয়ে যাবে, তাহলে I1 মাইনাস I2 সমান হচ্ছে I3 আছে এই পাশে। ক্লিয়ার? তাহলে আমরা কি পাইলাম? I3 সমান হচ্ছে I1 মাইনাস I2, তাহলে I3 সমান হচ্ছে I1 মাইনাস I2। এর পরবর্তীতে দেখা গেছে যে এই যেটা তো আমাদের ওইটাই আছে যে 3I2, এখন এই 6-এর সাথে এটা গুণ করে দিয়েছি, তাহলে 6I1, এরপরে 6 যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাসে -6I2। এরপরে সমীকরণ ফালানোর চেষ্টা করছি কিভাবে, যে এই যে I1টাকে আছে, I1টাকে রেখে দিছে এখানে, সমীকরণটাকে সুন্দর সাজানোর চেষ্টা করছি, I1 এবং I2 গুলোকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এ পাশে যেহেতু আমার
I1 এবং I2 দুইটা আছে, এই পাশে শুধু I2 আছে। এই কারণে আমি কি কাজ করছি, এই যে এই -3টাকে ও পাশে নিয়ে, এই +3টা আছে না এই পাশে, ওইটাকে আমি এই পাশে নিয়ে গেছি। এই এই যে কি আছে +3 I2, +3 I2কে আমরা এই পাশে নিয়ে গেছি। তো +3 I2কে যদি ও পাশে নিয়ে যায় আর এগুলোকে যদি কোনো চেঞ্জ না করি, তাহলে -3 I2কে ও পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস +3 I2কে ওপাশে নিয়ে গেলে -3 I2 হয়ে যাবে, তাই না? তাহলে এটা ওপাশেই ছিল, এই যে ওপাশে যেরকমভাবে ছিল ওই পাশেরটাকে ওই পাশেই রাখছি, কিন্তু ওই সাধারণভাবে আমি সাজানোর জন্য এই পাশে নিয়ে নিয়ে আসছি আর কি, যে 6I1 তারপরে -6I2, চিহ্নের পরিবর্তন করি নাই, তার মানে কি এটাকে আমি রদবদল করি নাই, সমানের এপাশে ওপাশে নিয়ে যায় নাই, শুধু এটাকেই কি ওপাশে নিয়ে গেছি। এখন যখন আমি এটাকে ওপাশে নিয়ে গেছি সমানের ওই পাশে এদের সাথে নিয়ে গেছি, এদের সাথে না, তাহলে এরা যেরকম ছিল এরকমই আছে, এদের সাথে এসে এটা কি মাইনাস হয়ে গেছে, =0। কারণ এই পাশে যখন এটা যখন এই পাশে চলে যাবে এই পাশে কিছু থাকবে, থাকবে না, তাহলে 0। আচ্ছা, এর পরবর্তীতে কি করছি, দেখা গেছে এখানে I2 হচ্ছে 6I2 একটা, আর এটা 3I2, তাহলে I2 গুলো যদি আমাদের এরকমভাবে আমরা করছি না, যে 2x + 3x, তাহলে সমান আমরা 5x লিখি না, ঠিক একই রকমভাবে এখানে লিখছি কি -6I2 আর 3I2 মিলে কত হয়, দুইটাই যেহেতু মাইনাসের, তাহলে মাইনাসের 6টা আর মাইনাসের 3টা, তাহলে মাইনাসের কয়টা হলো, 9টা, মাইনাসের 9টা I2 সমানের পাশে এদিকে থেকে আগে থেকে তো 6I1 ছিল, আর সমান 0 তো ছিলই। আচ্ছা, এইটুকু মিলে এখন দেখতেছি আবার এই অবস্থায় ফিরে আসছে, যে এখানে আর কোনো ক্যালকুলেশন যাচ্ছে না, এরকম একটা অবস্থা, যে এতক্ষণ ধরে তো আমরা প্লাস মাইনাস যোগ বিয়োগ যেই সে যতটুকু ছিল ততটুকু তো করার চেষ্টা করছি, এখানে এসে দেখতেছি আর কিছু করা যায় না। তাহলে কি করব, তাহলে আরেকটা সমীকরণ দিয়ে দিলাম। এখন সমীকরণ দিয়ে 1 এবং 2 থেকে আমি, এখানেও যেহেতু I1 I2 ছিল, এখানেও I1 I2 ছিল, আপনারা ক্যালকুলেটর থেকে এটা বের করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি দেখাই দেব। যদি সমস্যা হয় বা এটা বের হয় না এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, যে এই মানটা বের হয় না এক্স্যাক্টলি, আমি করছি ভাই এরকমভাবে তো আমি করার ট্রাই করছিলাম, কিন্তু এক্স্যাক্টলি এই মানটা বের হয় না, এটাই ঠিক আছে, সঠিক আছে। তো এই মানটা যদি না বের হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি করে দেব বা দেখাই দেব, ঠিক আছে? এখন 1 নাম্বার আর 2 নাম্বার থেকে ক্যালকুলেটরে আমি করে দেখলাম যে I1 এর মান বেরোচ্ছে আমার কি 3 অ্যাম্পিয়ার, I2 বেরোচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন I1 এবং I2-র মানই তো আমি পাবো, এখানে I1 I2, এখানেও I1 I2, I3 মান তো আমি আর পাবো না ক্যালকুলেটরে I3 মান না পেলেও আমি এখানে কিন্তু I3 সমান, এখানে I3 সমান আমরা কি পাইছিলাম, I1 I2। তাহলে যেহেতু আমরা এই মানটা এখানে বসাইছিলাম, ঠিক এই মানটাতেই আমরা কি I3 মানটা বের করবো এখান থেকেই। তাহলে আমরা এখানে কি লিখলাম, যে I3 সমান I1 I2, ঠিক এই যে এটাই, I3 সমান I1 I2। তাহলে I1 এর মান হচ্ছে 3 আর I2 এর মান হচ্ছে 2, এই যে পাইছিলাম এখানে I1 এর মান 3, I2 এর মান 2, তাহলে 3 - 2 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে I3 এর মান কত পাইলাম, 1 অ্যাম্পিয়ার। এখন I3 পাইছি, I1 I2 I3 পেয়ে গেছি, এ পাশ দিয়ে প্রবাহিত কারেন্ট, এ পাশ দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এ পাশ দিয়ে প্রবাহিত কারেন্টের মানগুলো যখন আমরা পেয়ে গেছি, তখন আমি কি এই জায়গার ভোল্টেজ ড্রপটা, এই জায়গার ভোল্টেজ ড্রপটা, এই জায়গার ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। কীভাবে, যে আমি যদি V1 বের করি, V1 সমান এই জায়গায়, যেহেতু V1টা এই জায়গার, তাহলে এই জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আর এটার ভোল্টেজ, তাহলে আমরা জানি কি প্রবাহিত I আর I হচ্ছে আমার কি I1। তাহলে এখানে I1 কত ছিল, I1 কত বেরিয়েছে, এই যে 3, তাহলে 3 নিছি। আর এই জায়গার হচ্ছে আর কত, এই যে কই গেল, এই যে 3, এই যে 3 নিছি, আর হচ্ছে 8। এরপরে এখানের I2-র ক্ষেত্রে, V2-র ক্ষেত্রে, V2-র এর পাশে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, I2, এখানে এ পাশ দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, I2-র মান কত 2, তাহলে 2 × 3 = 6। এর পরবর্তীতে এই পাশ দিয়ে I3-র মান কত বেরিয়েছে আমাদের 1, তাহলে 1 × 6 হচ্ছে 6 ভোল্ট। বুঝতে পারছি? না কোনো কনফিউশন থাকলে বলতে হবে, হ্যাঁ। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো আমি হোমওয়ার্ক, এখনও খাতায় তুলে নেই, তো আমি খাতায় তুলে তারপরে হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে তাহলে, আজকের মতো ক্লোজ করি, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে পরবর্তী ক্লাসে। আর ক্লাসগুলোর যে শিডিউলগুলো, এটা ঠিকভাবে মেনটেন করতে হবে, ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকতে হবে। এখন উপস্থিত থাকার জন্য যেরকমভাবে হয় আমি ট্রাই করতেছি সবাইকে নিয়ে আসার জন্য, সবাইকে ফোন দেবো ইনশাল্লাহ। দেখি কোন দিন ফোন দেওয়া যায়, 2-1 দিনের মধ্যে আমি ফোন দিয়ে সবাইকে বলবো যে ক্লাসে আসতেছে না কেন বা কী কারণে। প্রথম দিকে কিন্তু ঠিকই উপস্থিতি ছিল, প্রায় 10 জন 12 জন উপস্থিত হইতো,
কিন্তু দেখা যাচ্ছে যে এখন খুবই কম। দেখা গেছে ৩ জন ৪ জন বা ২ জন, কোনোদিন থাকে ১ জন। এগুলো নেগেটিভ দেখায় ক্লাসের উপস্থিতির ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক। জানি না তারা অন্য কোথাও কোনো কোর্স করতেছে কিনা বা অন্য কোথাও কোনো কোচিংয়ে ভর্তি হয়েছে কিনা, হলে হতে পারে সে জায়গা থেকে অন্য বিষয়। কারণ যদি কেউ একটা কোচিংয়ে ভর্তি হয়ে থাকে বা কোনো একটা মাধ্যমে চলে, সেই মাধ্যমটাই তার ফলো করা উচিত, অন্য কোনো দিকে না যাওয়াটাই বেটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো ক্লোজ করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মুছে দিলাম। আমি কারশপের কয়েকটা প্রশ্ন দিয়ে দিব, হ্যাঁ, ছবি তুলে গ্রুপে। সেখান থেকে পরবর্তী বাড়ির কাজগুলো করবেন। আর কারশপটা পরবর্তীতে হয়তো বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো দেখাবেন, যদি প্রবলেম না থাকে আশা করি পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিকে হাত দিতে পারবো, হ্যাঁ? ঠিক আছে, বলো ভাই। আর দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে যে কোনোভাবে করতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ, যদি কোনো যদি ইন্ডিকেট করা থাকে যে হ্যাঁ এটা দিয়েই করতে হবে, তখন তো তোমাকে ওটা দিয়েই করতে হবে। আর যদি ইন্ডিকেট না করা থাকে যে কোনো কিছু লেখা নেই, শুধু বলছে যে ভোল্টেজ কারেন্ট এবং অমুক অমুক বের করো, তাহলে অমুক অমুক তুমি যে কোনো কিছুতেই বের করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।